মোতালেব মিয়ার বাড়িতে মেয়ের পরিচয় আশ্রয় পাওয়ার পর থেকে সুখে দিন যেতে লাগলো। মোতালেব মিয়া এখন আমার বাবা, আর নুন্নাহার বেগম আমার মা। মামুন নতুন পরিবার পেল। বাবা মামুনের সব দায়িত্ব নিল। মামুনকে ভালো একটা স্কুলে ভর্তি করালো। মামুনের ব্রেন খুব ভালো, পড়াশোনায় নাম্বার 1। কিন্তু আমার সাথে ঘটে যাওয়া অতীত সে ভুলতে পারেনি। কিছু দুষ্ট লোকের জন্য নিজের বাবার ভিটা ছেড়ে আসতে হয়েছে। শৈশবে যেখানে ওর দিন কেটেছে, যেখানে ওর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই ছিল, এক মাতবরের চক্রান্তের শিকার হয়ে মাঝরাতে সব ছেড়ে পালিয়ে আসতে হয়েছে। সবই তার মনে আছে, কারণ তখন মামুনের বয়স 9 বছর ছিল। আর আমার বলা কথাগুলো ওর মাথায় সবসময় ঘোরে। বাবা বলেছিল মামুনকে মাদ্রাসায় ভর্তি করাবে, কিন্তু মামুন আপত্তি জানায়। সে স্কুলে পড়তে চায়। বাবা ওর মনের কথা বুঝতে পেরে স্কুলে ভর্তি করিয়ে দেয়। কিন্তু স্কুলে পড়ার সাথে সাথে কোরআন শরীফ, হাদিস কিতাবের বইগুলোও পড়তো। শুধু তাই নয়, ক্যারাটি, যোগব্যায়াম এসবও করতো। একটা ছেলের মাঝে এত গুণ সচরাচর দেখা যায় না। দেখতে দেখতে স্কুল কমপ্লিট করে মামুন কলেজে পা রাখে। শুরু হয় মামুনের জীবনের নতুন অধ্যায়। বাড়ি থেকে কলেজ অনেকটা দূরে, তাই কয়েকজন বন্ধু মিলে কলেজের কাছে একটা ঘর ভাড়া নিলাম। মাসে শুধু একবার বাড়িতে যাই মাকে দেখ। আমার স্বভাব ছিল অন্যরকম। কলেজের ক্লাস শেষ করে লাইব্রেরিতে বই পড়তাম। কলেজের অনেক মেয়েই আমার সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু আমার কথা শুনে উল্টা বকা দিয়ে চলে যায়। আমি শুধু শুনে শুনে হাসি। একদিন আমি বসে আছি কলেজের মাঠে, সবুজ ঘাসের উপরে বসে একটা বই পড়ছি। ঠিক তখনই কলেজের বারান্দা দিয়ে সুবর্ণা ও তার বান্ধবী রুহি হেঁটে যাচ্ছে। হঠাৎ রুহির নজর আমার দিকে পড়ে। সুবর্ণাকে আমার দিকে ইশারা করে দেখিয়ে বলে, ওই দেখ, মামুন বসে আছে মাঠে। কলেজের সেরা ছাত্র সে, কোনো মেয়েকে পাত্তাই দেয় না। যত মেয়ে ওর সাথে বন্ধুত্ব করতে চায়, জানি না ও কি বলে। ওকে বকা দিয়ে মেয়েরা চলে আসে। সুবর্ণা বলে, হয়তো মেয়েদেরকে বাজে কমেন্ট করে তাই। না, ব্যাপারটা দেখতে হচ্ছে, তুই দাঁড়া, আমি আসছি। এই বলে সুবর্ণা এগিয়ে এসে আমার সামনে দাঁড়ায়। আমি এক পলক দেখে আবার বইয়ের দিকে তাকিয়ে বললাম, কিছু বলবেন? সুবর্ণা বলে, আপনার সাথে একটু কথা বলতে এসেছি। যদি কিছু মনে না করেন তাহলে কি এখানে বসতে পারি? আমি বই বন্ধ করে বললাম, জি বসুন। সুবর্ণা বসে বলে, একা একা বসে কি করছেন? আমি বললাম, একটা হাদিসের বই পড়ছি। সুবর্ণা বলে, আমার মনে হয় আপনি বই পড়তে খুব ভালোবাসেন। আমি বললাম, জি, এটা আমার অভ্যাস। কেন, আপনি পড়েন না? সুবর্ণা বলে, পড়ি, তবে খুব কম। আমি বললাম, ভালো। আর কিছু বলবেন? সুবর্ণা বলে, কেন, আপনি কি কোথাও যাবেন? আমি বললাম, না, তেমন কোথাও যাবার নেই, একটু লাইব্রেরিতে যাব। কেন, আপনার কিছু বলার আছে? সুবর্ণা বলে, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আমরা কি বন্ধু হতে পারি? সুবর্ণার কথা শুনে অবাক না হয়ে মুচকি হাসলাম, কারণ এর আগেও অনেক মেয়ে আমার সাথে বন্ধুত্ব করতে এসেছে, কিন্তু আমার কথা শুনে বকা দিয়ে চলে যায়। আমি হাসছি দেখে সুবর্ণা বলে, আপনি হাসছেন কেন? আমি কি হাসির কথা বলেছি? আমি বললাম, আপনি খুব ভালো করেই জানেন আমি মেয়েদের সাথে বন্ধুত্ব করি না। সুবর্ণা বলে, কেন, আমি জানতে পারি? আমি বললাম, আমার শর্ত শুনে সবাই বকা দিয়ে চলে যায়, আপনি শুনলেও তাই করবেন। তাই বলছি, না শুনলেই ভালো। সুবর্ণা বললে, আমি কিছু মনে করব না, আপনি বলুন। আমি বলতে চাইলাম না, কিন্তু সুবর্ণার জোরের কাছে হার মানলাম। বললাম, আমার শর্ত হলো, আমার বন্ধু হতে হলে ভালো কাপড় পরতে হবে, যে কাপড়ে পুরো শরীর ঢাকা পড়ে। এ কথা শোনার সাথে সাথে সুবর্ণা রেগে মেগে আগুন হয়ে গেল। ওর চোখ দুটো রক্তবর্ণ ধারণ করলো। আমি মুচকি হেসে বললাম, দেখুন, আপনি কথা দিয়েছেন, রাগ করবেন না। সুবর্ণা রাগে গজগজ করতে করতে বলল, সত্যি আপনি একটা অসভ্য। আপনার মাঝে ভদ্রতাটুকু নেই। মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানেন না। আমি ওর কথা শুনে হাসছি, কারণ এ আর নতুন কি। এর আগেও অনেক মেয়ের থেকেও খারাপ খারাপ গালি দিয়েছে, তাই চুপ করে রইলাম। আমি কিছু বলছি না দেখে সুবর্ণার আরও রাগ হলো, কিন্তু কিছু না বলে চলে গেল। রুহি তখনও বারান্দায় দাঁড়িয়েছিল। সুবর্ণাকে আসতে দেখে, এমনকি ওর মুখের ভাব দেখে বুঝতে পারলো কি হয়েছে। এর আগেও অনেক মেয়ের সাথে এমনটা হয়েছে। রুহি বলল, কী রে, কি হয়েছে? সুবর্ণা বলে, আর বলিস না, ছেলেটা খুব খারাপ, মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না। রুহি বলল, আহা, কি হয়েছে বলবি তো, না বললে কিভাবে বুঝবো ছেলেটা কি বলেছে? সুবর্ণা বলল, আমাকে বলে কি না ভালো কাপড় পরতে। তুই চেয়ে দেখ তো আমার কাপড় কোন দিক দিয়ে খারাপ। রুহি বলল, সেজন্য মনে হয় মেয়েরা বকা দিয়ে চলে আসে। সুবর্ণা বলল, একদম ঠিক কাজ করে মেয়েরা, ওর এটাই প্রাপ্য। আর জানিস, এত বকা দিলাম তারপরও হাসছে। একটু লজ্জা শরম বলতে কিছু নেই, তবে এর প্রতিশোধ আমি নেব। রুহি বলে, কি করবি তুই শুনি? সুবর্ণা বলল, সেটা পরে বলছি, চল এখন ক্লাসে। এই বলে ওরা ক্লাসে চলে গেল। সেদিন আর তেমন কিছুই হলো না। পরের দিন কলেজ বন্ধ ছিল, তাই সুবর্ণা তার ছোট ভাইয়ের সাথে মার্কেটে গেল শপিং করতে।
অনেকক্ষণ ঘুরে ঘুরে নিজের পছন্দের জিনিসগুলো কিনছে। ছোট ভাই শফি বলে, কিরে তোর হলো? সেই কখন থেকে শপিং করে যাচ্ছিস, এখনো হয়নি? সুবর্ণা বলল, এই তো হয়ে এসেছে, চলো বিল পেমেন্ট করি। তারপর দুই ভাই বোন মিলে বিল পেমেন্ট করে মার্কেট থেকে বেরিয়ে আসে। মার্কেট থেকে বেরোনোর মুখেই কিছু বখাটে ছেলে দাঁড়িয়েছিল। সুবর্ণা আগে ছিল, শফি শপিং ব্যাগ নিয়ে পিছনে আসছে। সুবর্ণাকে দেখে বখাটে ছেলেগুলো বলে, কি সুন্দরী, ভরা দুপুরে কি করছো এখানে? নিশ্চয়ই গরম লাগছে, চলো তোমাকে ঠান্ডা ঠান্ডা জুস পান করাই। এই বলে হি হি করে হেসে ওঠে সবাই। সুবর্ণা বলে, হোয়াট রাবিশ, মেয়ে দেখলে বাজে কমেন্ট করতে মন চায়। একজন বলে, কেন সুন্দরী, আমরা খারাপ কি বললাম? গরম যা পড়েছে তাতে করে তোমার পুরো শরীর ঘামে ভিজে গেছে, একটু জুস খেলে হয়তো স্বাভাবিক ফিল করতে, সাথে আমরাও করতাম। এই তোরা কি বলিস? এই বলে সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে হাসতে শুরু করে। ততক্ষণে শফি এসে হাজির। শফি বলে, কি হচ্ছে এখানে? একজন বলে, কিছু না, সুন্দরীকে জুস খেতে বলছি। ছেলেটার কথা শুনে শফি রাগের সাথে বলে, মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সে শিক্ষাটা তোমরা পাওনি, আর তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? চল এখান থেকে। কিন্তু ছেলেগুলো ওদেরকে ঘিরে ধরলো, অশালীন অশালীন আচরণ করতে লাগলো সুবর্ণার সাথে। শফি বাধা দেয়। হঠাৎ একটা ছেলে শফিকে ঘুষি মারতে যাবে, ঠিক তখনই আমি সেখান দিয়ে যাচ্ছিলাম। চোখের সামনে পড়তেই আক্রমণকারীর হাত ধরে ফেললাম। যেই না হাত ধরেছি, অপর একজন তেড়ে আসে আমাকে মারতে। আমি আর চুপ থাকলাম না, আচ্ছা করে সবাইকে ধোলাই করলাম। কিন্তু একজনের কাছে পিস্তল ছিল। হঠাৎ সে পিস্তল বের করে আমাকে গুলি করে। গুলিটা আমার হাতের বাজুতে লেগে বেরিয়ে যায়। তাতে আমি একটুও ঘাবড়াইনি। উল্টা লাথি মেরে পিস্তলটা একপাশে ফেলে দিলাম। সঙ্গে সঙ্গে পিস্তলটা হাতে তুলে নিয়ে ওদের দিকে তাক করে বললাম, এবার বাছাধন কোথায় যাবে? চাইলে কিন্তু আমিও তোমাদেরকে গুলি করতে পারি, কিন্তু আমি সেটা করব না। এমন সময় পুলিশের গাড়ি যাচ্ছিল। অনেক মানুষের ভিড় দেখে গাড়ি থামিয়ে এগিয়ে আসলো। একটা পুলিশ বলল, কি হয়েছে এখানে, এত ভিড় কেন? দেখি সবাই সরে দাঁড়ান। তখনও আমার হাত থেকে রক্ত ঝরে পড়ছে। ইন্সপেক্টরকে সব বুঝিয়ে বলে এক পলক সুবর্ণার দিকে তাকিয়ে চলে গেলাম। পুলিশ গুন্ডাদের পাকড়াও করে গাড়িতে বসায়। শফিককে আর সুবর্ণাকে জিজ্ঞাসাবাদ করে। ওই সুযোগে আমি একটা ট্যাক্সি নিয়ে হসপিটালে চলে যাই। পুলিশ চলে যাওয়ার পর ওরা আমাকে অনেক খুঁজলো, কিন্তু কোথাও পেল না। শফি বলে, যত সম্ভব হসপিটালে গেছে লোকটা। এখানের আশেপাশে হসপিটালে জিজ্ঞেস করলে হয়তো জানা যাবে, চল ট্রাই করি। এই বলে ওরা আমাকে খুঁজতে বের হলো। কয়েকটা হসপিটাল খোঁজার পর আমার সন্ধান পেল। ডাক্তার বলে, ওনার জ্ঞান ফিরেনি, কম করে হলেও 4-5 ঘন্টার নিচে জ্ঞান ফিরবে না, আপনারা চাইলে ওয়েট করতে পারেন। শফি বলে, আমরা না হয় বিকেলে আসি। এই বলে ডাক্তারের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। গাড়িতে বসার পর শফি লক্ষ্য করলো সুবর্ণা গম্ভীর হয়ে কি যেন চিন্তা করছে। শফি বলে, কি রে, সে তখন থেকে দেখছি কিছু বলছিস না, চুপচাপ কি যেন চিন্তা করে যাচ্ছিস, ব্যাপারটা কি বলতো? সুবর্ণা বলে, ছেলেটাকে আমি চিনি, আমাদের কলেজে পড়ে। এই বলে গতকাল ঘটে যাওয়া ঘটনা সব খুলে বলে, কিন্তু প্রতিশোধ নেওয়ার ব্যাপারটা ছাড়া। সব শুনে শফি অবাক হয়ে বলে, আচ্ছা এই ব্যাপার, নিশ্চয়ই ছেলেটা মেয়েদেরকে সম্মান করে, তাই এমন করে মেয়েদেরকে বলে। জানি না তোরা কি মনে করিস, আমার কাছে তো ওর বলা কথাগুলো স্বাভাবিক মনে হচ্ছে। কথা বলতে বলতে ওরা বাড়িতে পৌঁছে গেল। শফি বলে, বিকেলের দিকে একবার ছেলেটাকে দেখে আসবো, তুই যাবি আমার সাথে? সুবর্ণা বলে, দেখি, এখন চল ভেতরে। এই বলে শপিং ব্যাগগুলো নিয়ে সুবর্ণা নিজের রুমে চলে গেল। খাটের উপর ব্যাগগুলো রেখে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর নিজেকে ভালো করে দেখছে আর আমার কথা ভাবছে। কেন আমি ওকে ভালো কাপড় পরতে বলেছি? সুবর্ণা 3 পিস পরে, কিন্তু ওড়না ব্যবহার করে না। এমনিতে ও দেখতে খুবই সুন্দরী, শরীরের গঠন ভালো। ফিটিং 3 পিস পরার কারণে শরীরের অনেক অংশ বোঝা যায়। আজও একটা ফিটিং 3 পিস পরেছে, যার ফলে ঘেমে যাওয়ার কারণে গায়ের কাপড় শরীরের সাথে মিশে গেছে। এসব ভাবতে ভাবতে নিজের প্রতি নিজের লজ্জা এলো সুবর্ণার। এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে কেন মামুন ওকে ভালো কাপড় পরতে বলেছে। ভাবনায় ছেদ পড়ল মায়ের ডাকে। দুপুর হয়ে গেছে, খাবার খেতে ডাকছে। সুবর্ণা ফ্রেশ হয়ে খাবার খেয়ে বারান্দায় বসে আছে। বিকেল 4টা বাজে। শফি এসে বলে, কিরে, যাবি না ছেলেটাকে দেখতে? সুবর্ণা বলে, হ্যাঁ যাব, চল। তারপর গায়ে একটা বড় চাদর জড়িয়ে ভাইয়ের সাথে বেরিয়ে গেল। শফি বোনের কাণ্ড দেখে মনে মনে হাসছে আর ভাবছে ছেলেটার কথা একটু পরিবর্তন হয়েছে। যাক, আমার বোনটার সুবুদ্ধি হলো তাহলে। সুবর্ণা লক্ষ্য করল ছোট ভাই হাসছে। তা দেখে সুবর্ণা বলল, কি ব্যাপার, তুই হাসছিস কেন? শফি বলে, কই না তো, এমনি হাসছি। সুবর্ণা বলে, এমনি কেউ হাসে? নিশ্চয়ই কোনো কারণ আছে। শফি বলে, হাসছি তোর পরিবর্তন দেখে। সুবর্ণা বলে, এখানে পরিবর্তনের কি দেখলি? আমি তো আগের মতনই আছি, শুধু একটা চাদর জড়িয়েছি, ব্যাস।
এইভাবে কথা বলতে বলতে দুই ভাই বোন হসপিটালে চলে এলো। ডাক্তারের সাথে কথা বলে আমার কেবিনে আসে। আমি তখন চোখ বন্ধ করে শুয়ে আছি। কারোর আসার শব্দে চোখ খুলে দেখি সুবর্ণা আর একটা ছেলে আসছে। শফি এগিয়ে এসে আমাকে বলে, কেমন ফিল করছেন এখন? আমি উঠে বসার চেষ্টা করলাম, কিন্তু হাতে খুব যন্ত্রণা করছিল। শফি বলে, আরে আরে শুয়ে থাকুন, কষ্ট করে উঠতে হবে না। দুঃখিত, আমাদের জন্য আপনার এই অবস্থা হলো। আসলে হঠাৎ এমন হয়ে যাবে ভাবতে পারিনি। আমি বললাম, এখানে অনুতপ্ত হওয়ার কি আছে? আমার জায়গায় যে কেউ থাকলে একই কাজ করত। লোকটার কাছে পিস্তল আছে, সেটা যেমন আপনি জানতেন না, ঠিক তেমনি আমিও জানতাম না। এটা অ্যাক্সিডেন্ট, তাই শুধু শুধু নিজেকে ছোট মনে করবেন না। সুবর্ণা দাঁড়িয়ে আছে আর ঘন ঘন আমাকে দেখছে। আমিও যে দেখছি না এমনটা নয়। শফি আমাদেরকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য বলে, আপনারা কথা বলুন, আমি একটু বাইরে থেকে আসছি। এই বলে চলে গেল। আমি সুবর্ণাকে উদ্দেশ্য করে বললাম, কি ব্যাপার, আপনি দাঁড়িয়ে কেন? বসুন। আমার কথা শুনে সুবর্ণা আমার সামনে এসে বসে। তারপর বলে, কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো সেই ভাষা খুঁজে পাচ্ছি না। সময় মতো যদি আপনি না আসতেন, জানি না কি হতো। আমি বললাম, এখানে ধন্যবাদের কি আছে? আপনার জায়গায় অন্য কেউ হলেও আমি ঠিক একই কাজ করতাম। সুবর্ণা বলে, সত্যি আপনি খুব ভালো। কলেজে আমি আপনাকে অপমান করেছি, তারপরও আপনি জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচিয়েছেন। ধরতে গেলে এই জীবন আপনারই দান। আমি বললাম, ভুল বললেন। আপনার জীবনের দান আল্লাহ এবং আপনার মা বাবার। আমি কে? আমি কিছুই না। সুবর্ণা বলে, কলেজে ব্যবহারের জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি বললাম, আমি কিছু মনে করিনি, আপনি শুধু শুধু ক্ষমা চাইছেন। সুবর্ণা বলে, আমরা কি বন্ধু হতে পারি? আমি বললাম, আগে হয়তো বন্ধুত্ব করতাম, কিন্তু এখন করতে পারবো না। সুবর্ণা বললে, কেন? একথা কেন বলছেন? আমি বললাম, আপনি বড়লোক ঘরের মেয়ে, আর কোথায় আমি? মাফ করবেন, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে পারবো না। আমার কথা শুনে সুবর্ণা রেগে গিয়ে বলে, আপনি খুব অহংকারী। নিজেকে কি মনে করেন? আমার মতো মেয়ের সাথে বন্ধুত্ব করার জন্য হাজার হাজার ছেলে লাইন ধরে, আর আপনি কি না বারবার আমাকে ত্যাগ করছেন? আমি বললাম, দেখুন, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি জানি আমার কথায় আপনি খুব কষ্ট পাচ্ছেন। আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। কিন্তু না, সুবর্ণা আমার কথা শুনতে চাইছে না। সে রাগে চিল্লাতেই থাকে। কিছুক্ষণ পর শফি ফিরে এলো। শফিকে দেখে সুবর্ণা চুপ করে গেল। তারপর আরও কিছুক্ষণ বসে ওরা চলে গেল। চলে যাবার সময় বলল, কাল ওরা আবার আসবে আমাকে দেখতে। আমি বারণ করে দিলাম, বললাম, আমি আজ বাসায় ফিরে যাব। মিথ্যে বলতে বাধ্য হলাম, শুধু সুবর্ণার জন্য। আমি চাই না সুবর্ণা বারবার আমার সামনে আসুক, কারণ আমিও যে মনে মনে ওকে ভালোবেসে ফেলেছি। কিন্তু আমি যে ওর অযোগ্য। কোথায় ও ধনির দুলালি, আর কোথায় আমি কামলার ছেলে, যার বাবা একজন দিনমজুর ছিল, যার মা পরের বাড়িতে কাজ করত। তার ছেঁড়া খাতায় শুয়ে ধনির দুলালিকে নিয়ে স্বপ্ন দেখা সাজে না, তাই বারবার আঘাত করছি। তবে কতদিন ওর থেকে বাঁচতে পারবো জানি না। পুরো এক সপ্তাহ হসপিটালে থেকে সুস্থ হলাম, আজ কলেজে এসেছি। এই এক সপ্তাহ সুবর্ণা আমাকে অনেক খুঁজেছে, কিন্তু পাইনি। এদিকে মার্কেটে ঘটে যাওয়া ঘটনা রুহিকে সব জানায়। রুহি শুনে অবাক হয়ে গেল। রুহি বলে, বলিস কি রে, এত কিছু হয়ে গেছে? সত্যি, ছেলেটা সাহস আছে বলা যায়। সুবর্ণা বলে, ভালো না ছাই, খুব অহংকারী। বলে কিনা আমার সাথে বন্ধুত্ব করবে না। তুই দেখিস, ওর সাথে আমি বন্ধুত্ব করেই ছাড়বো, তারপর ওকে শিক্ষা দেব। রুহি বলে, তুই যা বলছিস করতে পারবি? দেখ, তোর মুখে যা শুনলাম তাতে বোঝা যাচ্ছে মামুন খুব ভালো ছেলে, এমনকি এই কলেজের ব্রিলিয়ান্ট ছাত্র, দেখতে হ্যান্ডসাম। দেখ, আবার ওকে শিক্ষা দিতে গিয়ে আবার ওর প্রেমে পড়ে যাস না। সুবর্ণা বলে, পাগল হলি নাকি? আমি পড়বো প্রেমে? মাথা খারাপ আমার? ওসব কিচ্ছু হবে না, তুই শুধু দেখে যা। আজ থেকে ও যেমন মেয়ে পছন্দ করে ঠিক তেমন করে চলবো। হঠাৎ লাইব্রেরির দরজার কাছে এসে থমকে দাঁড়ায়, কারণ আমি লাইব্রেরিতে বই পড়ছি। সুবর্ণা রুহিকে বলে, তুই যা, আমি আসছি। এই বলে আমার সামনে এসে দাঁড়ায়। আমি বই পড়ার মাঝে এতটাই মগ্ন ছিলাম বুঝতে পারিনি। সুবর্ণা বলে, কেমন আছেন? এতদিন কোথায় ছিলেন? আপনার শরীর ভালো আছে? আমি মৃদু হেসে বললাম, একসাথে এত প্রশ্ন! আমি এক এক করে উত্তর দিচ্ছি। আমি ভালো আছি, আমার শরীর ভালো আছে। এতদিন হসপিটালে থেকে কাল এসেছি। সুবর্ণা বলল, এতদিন আপনি হসপিটালে ছিলেন, কিন্তু ওই দিন কেন বললেন আপনি বাড়ি চলে যাবেন? আমি বললাম, আমি চাইনি আপনারা শুধু শুধু কষ্ট করে হসপিটালে আসুন, তাই মিথ্যে বলতে বাধ্য হয়েছি। তার জন্য ক্ষমা চাইছি। আপনি দাঁড়িয়ে কেন? বসুন। সুবর্ণা বসতে বসতে বলল, আপনি তো অনেককেই নোট দেন, আমাকেও দেবেন? আমি বললাম, অবশ্যই। আপনার কোন কোন সাবজেক্টে নোট চাই দয়া করে সেটা লিস্ট করে দেবেন। সুবর্ণা বলে, কিছু সাবজেক্ট আপনার সাথে বসে পরামর্শ নিতে চাই, যদি আপনার আপত্তি না থাকে। আমি বুঝতে পারলাম কেন এই অজুহাত, আমার সাথে বন্ধুত্ব করার জন্য। তারপরও আমি না করতে পারলাম না, বললাম, ঠিক আছে, যেমনটা আপনার ইচ্ছা।
সে থেকে আমি আর সুবর্ণা কলেজের মাঠে বসে কখনো লাইব্রেরিতে বসে পড়াশোনা নিয়ে মিট করতাম। এভাবে ধীরে ধীরে আমাদের বন্ধুত্ব হয়। তবে সুবর্ণা আমার দেওয়া শর্ত মেনে চলতো। সুবর্ণা আমাকে ভালোবেসে ফেলেছে, সেটা আমি হাড়ে হাড়ে টের পাই। কিন্তু আমি যে ওকে ভালোবাসি সেটা বুঝতে দেই না, কারণ ওর আর আমার মাঝে অনেক তফাৎ। একদিন রুহি সুবর্ণাকে জিজ্ঞেস করে, কিরে কতদূর এগোলি? সুবর্ণা বলে, কোন ব্যাপারে? রুহি বলে, কেন এরই মাঝে ভুলে গেলি মামুনের থেকে প্রতিশোধ নেওয়ার কথা? সুবর্ণা বলে, না রে, ও খুব ভালো ছেলে। এতদিন ওর সাথে মিশে বুঝতে পেরেছি, সত্যি বাইরে থেকে ওকে বোঝা যায় না কতটা ভদ্র, কতটা চরিত্রবান ছেলে। ওর সাথে যতক্ষণ থাকি সব কিছু ভুলে যাই, মন চায় সারাক্ষণ ওর সাথে থাকি। রুহি বলে, কি ব্যাপার, ভূতের মুখে রাম রাম? তাহলে আমার কথাই সত্যি হলো, অবশেষে তুই মামুনের প্রেমে পড়েই গেলি। সুবর্ণা বলে, হ্যাঁ, মামুনকে আমি ভালোবেসে ফেলেছি, কিন্তু কি করে যে বলি। রুহি বলে, মামুন কি তোকে ভালোবাসে? সুবর্ণা বলে, জানি না, ওকে দেখে সেটা বোঝা যায় না। এভাবে চলতে থাকে আরও কয়েকদিন। একদিন কলেজের মাঠে বসে আছি সুবর্ণা আর আমি। সুবর্ণা আমাকে বলে, একটা কথা বলার ছিল তোমাকে, অনেক দিন বলবো বলবো ভাবছি, কিন্তু বলে উঠতে পারছি না। আমি বইয়ের দিকে তাকিয়ে থেকে বললাম, আমি জানি তুমি কি বলতে চাও, তোমার মনে কি চলছে। সুবর্ণা বলে, তুমি জানো? তাহলে বলো তো দেখি আমি কি বলতে চাই। আমি বললাম, তুমি আমাকে ভালোবাসো, এটাই বলতে চাইছো অনেক দিন ধরে, কিন্তু সাহস পাচ্ছ না। কি সত্যি বললাম তো? আমার কথা শুনে সুবর্ণার চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে বলে, তুমি জানো আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এতদিন না বোঝার ভান ধরেছিলে কেন? তুমি আমাকে ভালোবাসো? আমি বললাম, মিথ্যে বলতে পারবো না, হ্যাঁ ভালোবাসি, তবে সেটা মনে মনে, প্রকাশ করতে চাই না। সুবর্ণা বলে, ভালোবাসো অথচ প্রকাশ করতে চাইছো না, কিন্তু কেন? আমি বললাম, প্রথমত তুমি বড় লোকের মেয়ে, তোমার সাথে আমাকে মানায় না, কারণ আমি গরিব। দ্বিতীয়ত আমার মাথায় অনেক বড় দায়িত্ব আছে, সেটা সম্পূর্ণ করা ছাড়া নিজেকে নিয়ে ভাবতে চাই না। আগে আমার দায়িত্ব, তারপর নিজের ভালোবাসার কথা নিয়ে ভাববো। সুবর্ণা, সব ভালোবাসা পূর্ণতা পায় না, কিছু কিছু ভালোবাসা অতীত হয়ে থাকতে হয়। মনে করো তোমার আমার ভালোবাসাটাও অতীত হয়ে থাকুক। সুবর্ণা ঝরঝর করে কেঁদে দিল। সে বলল, তোমাদের ছেলেদের মন পাথরের তৈরি, তাই সব কিছু নিমেষে শেষ করে মানিয়ে নিতে পারো, কিন্তু আমরা মেয়েরা মোমের তৈরি, সামান্য একটু আঘাতে ভেঙে পড়ি। মামুন, আমি তোমাকে মন থেকে ভালোবাসি, তোমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতে চাই না, এমনকি ভাবতে পারবও না। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না, একবার ভালোবেসে বুকে টেনে নাও। আমি বললাম, না সুবর্ণা, এ হয় না। এ বলে আমি চলে এলাম, কিন্তু সুবর্ণা ওইখানে বসে খুব কান্না করলো। আমারও যে কষ্ট হচ্ছে না এমনটা কিন্তু নয়, ভালোবাসি ওকে আমি নিজের থেকেও বেশি, কিন্তু মায়ের প্রতিজ্ঞার কথা তো ভুলে যেতে পারি না। প্রথমে আমার মায়ের প্রাপ্য সম্মানটুকু আমি ফিরিয়ে দেব, তারপর নিজেকে নিয়ে ভাববো। পরের দিন কলেজে আবারও সুবর্ণার সাথে দেখা হলো। সে আমাকে বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে, রাতে দেখা করতে পারবে? আমি বললাম, কি কথা, এখানেই বলো। সুবর্ণা বলল, সব কথা সবার সামনে বলা যায় না, কিছু কিছু কথা গোপনীয়তা রাখতে হয়। রাতে আমাদের বাড়ির পেছনে এসো, আমি অপেক্ষা করব। এই বলে আমার হাতে চিরকুট দিয়ে চলে গেল। চিরকুটে ওদের বাড়ির অ্যাড্রেস লেখা ছিল। রাতে আমি অনিচ্ছা সত্ত্বেও গেলাম ওর সাথে দেখা করতে। দেখি আমার আগে এসে দাঁড়িয়ে আছে সুবর্ণা। জায়গাটা নিঝুম, কেউ কোথাও নেই। আমাকে দেখতে পেয়ে সুবর্ণা ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। সত্যি বলতে আমি এটার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। আমি হতবাক হয়ে তাকিয়ে রইলাম, আমার কি করা উচিত সেটাই বুঝতে পারছি না। তারপরও নিজেকে স্বাভাবিক করে ওর মাথায় হাত বুলিয়ে বললাম, আহা কি হয়েছে, এভাবে কান্না করছো কেন? সুবর্ণা বলে, আমি তোমাকে ছাড়া বাঁচব না, তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো। আমি বললাম, ছি, বাজে কথা বলতে নেই, সুইসাইড করা মহাপাপ। সুবর্ণা বলে, পাপ হোক আর যাই হোক, তোমাকে না পেলে এই জীবন দিয়ে কি করব, তাই আমি ডিসাইড করেছি, হয়তো তুমি আমাকে ভালোবাসবে, তা না হলে এখন তোমার সামনে বিষ খেয়ে আত্মহত্যা করব। এই বলে আমাকে ছেড়ে দিয়ে বিষের শিশি খুলতে থাকে। এ তো অবাক করা কাণ্ড। ওর হাতে যে বিষের বোতল ছিল আমি নিজেই জানি না, এখন কি করব কিছুই বুঝতে পারছি না। বোতল খুলে মুখে ঢালতে যাবে, ঠিক তখনই ফেলে দিয়ে ওকে বুকে জড়িয়ে নিলাম। সুবর্ণাও আমাকে জড়িয়ে ধরে। আমি বললাম, পাগলামো করার লিমিট আছে, এখন যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? সুবর্ণা অভিমানের সুরে বলে, কেন, তুমি তো খুশি হতে, কারণ তুমি আমাকে ভালোবাসো না। আমি ওর মাথায় চুমো খেয়ে বললাম, ভালোবাসি, সত্যি তোমাকে ভালোবাসি। তোমাকে কষ্ট দিয়ে আমি যে নিজেও কষ্ট পাই। কি করব, আমার সাথে যে তোমাকে যায় না, তাই এড়িয়ে চলতাম। সুবর্ণা বলে, ভালোবাসা ধনী গরিব মেনে হয় না, ভালোবাসা সব কিছুর ঊর্ধ্বে। ভালোবাসা হার মানে না, সকল বাধা বিপন্ন পেরিয়ে এগিয়ে যায়। কথা দাও তুমি আমাকে ছেড়ে যাবে না। আমি ওর কপালে চুমু খেয়ে বললাম, কথা দিতে পারছি না, কারণ আমাকে যে অনেক উপরে উঠতে হবে, অনেক বড় হতে হবে, ততদিন পর্যন্ত তুমি অপেক্ষা করতে পারবে? সুবর্ণা বলে, কতদিন অপেক্ষা করতে হবে বলো? যতদিন বলবে আমি অপেক্ষা করব।
আমি বললাম, জানি না, হয়তো 2 বছর লাগতে পারে, হয়তো 4 বছর, নয়তোবা এর চেয়েও বেশি। কথা দিতে পারছি না লক্ষ্মীটি। সুবর্ণা বলে, আমি করব, তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব, কিন্তু কথা দাও তুমি ফিরে আসবে। আমি বললাম, কথা দিচ্ছি, ফিরে আসব। এই বলে একে অপরকে জড়িয়ে ধরে সুবর্ণা বলে, ভালোবাসি তোমাকে, সত্যি খুব ভালোবাসি। আমি বললাম, তাই বুঝি? আমি বুঝি তোমাকে ভালোবাসি না? সুবর্ণা বলে, তুমি আমাকে অল্প ভালোবাসো, আমার মতো না। আমি বললাম, আমিও তোমাকে অনেক বেশি বেশি ভালোবাসি। আজকের গল্প এখানে সমাপ্ত। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।